নাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স 1 সাজেশন এর যে ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা আছে তার অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়েছে। তো প্রথম দুটো ভিডিওতে আমরা কিছু প্রশ্ন এবং যে সমস্ত এমসিকিউ ছিল সবই আলোচনা করা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা কিছু লং অ্যান্সার টাইপ কোশ্চেন আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে। এখানকার প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো সবই কিন্তু প্রিভিয়াস পেপার থেকে নেওয়া বাছাই করা প্রশ্ন আছে, যেগুলো প্রতি বছর আসতে থাকে যে ধরনের প্রশ্ন সেগুলোই কিন্তু এর মধ্যে আছে। তো যাই হোক, এই যে 10 নম্বর প্রশ্ন এমসিকিউ তোমরা দেখছো, এটা লাস্ট ভিডিওতে হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল। তো অনেকেই তোমরা এটা সঠিক উত্তর দিয়েছো, তবে এখানে আমি একটু এটা আলোচনা করে নিই, তারপর লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো আমি শুরু করব। তো 10 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, ওয়ার্ক ইজ এ ড্যাশ কোয়ান্টিটি, অর্থাৎ ওয়ার্ক বা কার্য কী ধরনের রাশি সেটা জানতে চাইছে। তো অপশান এতে বলা হচ্ছে ভেক্টর, অপশান বি হচ্ছে স্কেলার, অপশান সি আছে টেন্সর, অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো এখানে অ্যান্সার হবে অপশান বি স্কেলার। খুবই সহজ একটা প্রশ্ন। এর এক্সপ্লেনেশনটা দেখে নাও। ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি বিকজ ইট হ্যাজ ম্যাগনিটিউড অনলি। যেহেতু ওয়ার্কে শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান আছে, নো ডাইরেকশন, কোনো দিক উল্লেখ করার প্রয়োজন হয় না, নো ডাইরেকশন ইজ নিডেড, এই জন্য এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো অ্যান্সার হয়ে গেল অপশান বি। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বর 12 নম্বর এই যে প্রশ্নগুলো দেখছো, হ্যাঁ এই 11, 12, 13 এই প্রশ্নগুলো প্রথম পার্টে, এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের যে প্রথম পার্ট সেখানে দেখবে আলোচনা করা হয়েছে। এই জন্য আমি চলে যাচ্ছি সরাসরি 14 নম্বর প্রশ্নে। তো এখানে 14 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, এ বডি এক্সিকিউটিং ইউনিফর্ম সার্কুলার মোশন ইন এ সার্কুলার পাথ ডাজ নো ওয়ার্ক। তার মানে কি, যে কোনো একটা বস্তু একটা ইউনিফর্ম সার্কুলার একটা পাথ বরাবর যদি এরকম ঘূর্ণায়মান থাকে বা রোটেট করে, এখানে ধরো বস্তুটা আছে, এই বস্তুটা যদি এই রাস্তাতে যদি এরকম করে রোটেট করে, তখন সেক্ষেত্রে যে নো ওয়ার্ক হয়, সেটা কিভাবে নো ওয়ার্ক হচ্ছে সেটা প্রমাণ করতে বলছে। তো ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন। তো এখানে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। হোয়েন এ বডি এক্সিকিউটিং ইউনিফর্ম সার্কুলার মোশন ইন এ সার্কুলার পথ, যখন কোনো একটা বস্তু একটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে একটা ইউনিফর্ম সার্কুলার পথ বরাবর, দ্য সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্টিং অন ইট অ্যালং দ্য রেডিয়াস, এই জায়গাটা বুঝতে হবে। তাহলে এই যে সার্কেল এর যে রেডিয়াস সেটা হচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর একটা সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে, যেটা ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো এই যে সেন্ট্রিপেটাল ফোর্স সেটাকে ধরো আমি এফ ধরলাম, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, অ্যান্ড ইটস ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ট্যানজেন্ট আর অলওয়েজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। অর্থাৎ এখানে যে পার্টিকেলটা আছে এর যে ডিসপ্লেসমেন্ট সেটা কোন বরাবর হবে, ঠিক আছে। এর যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এরকম করে সোজাসুজি এই যে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর। তো তোমরা জানো মাধ্যমিকে ম্যাথ বইয়েও পড়েছো যে কোনো বৃত্তের রেডিয়াস এবং স্পর্শক পরস্পর কি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। তো এখানে এফ এবং এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিক বরাবর, তাহলে এফ এবং এসের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেটাই এখানে বলা হয়েছে, হেয়ার অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস ইজ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সো ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়াল টু, তো ডাব্লু মানে কি, এফ এস কস থিটা। তো থিটার মান এখানে 90 ডিগ্রি, এই জন্য এফ এস কস 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো এটা যদি 0 হয় তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে, এই জন্য এটাকে 0 বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, নো ওয়ার্ক হচ্ছে, কোনো ওয়ার্ক হচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে দেয়ারফোর সেন্ট্রিপেটাল ফোর্স ডাজ নো ওয়ার্ক, অর্থাৎ এই যে সেন্ট্রিপেটাল ফোর্স এইদিকে কাজ করছে, এটা কোনো কাজ, এর দ্বারা কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে ফোর্সটা এই দিক বরাবর আছে, আর এর যে ডিসপ্লেসমেন্ট সেটা এর সাপেক্ষে একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই হচ্ছে, এই জন্য এক্ষেত্রে নো ওয়ার্ক হচ্ছে। তো খুবই সহজ একটা এক্সপ্লেনেশন, আশা করি বুঝতে পেরেছো। এবং এই প্রশ্নটা যদি আসে অবশ্যই 2 মার্কের কোশ্চেন হিসাবে আসতে পারে বা 3 মার্কও হতে পারে। তো অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে। এরপর 15 নম্বর প্রশ্ন, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর এই প্রশ্নগুলো এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের প্রথম পার্ট সেখানে আলোচনা করা হয়েছে, যারা দেখোনি দেখে নেবে। তো এবার 20 নম্বর প্রশ্নটা আলোচনা করব, এটা আগে করা নেই।
তো 20 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে প্রুভ দ্যাট 1 এইচপি বা 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। ঠিক আছে, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে প্রথমে কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। ঠিক আছে, তাছাড়াও এখানে কি বলা হচ্ছে, নাও 1 ফুট ইকুয়াল টু 0.3048 মিটার। 1 ফুট মানে হচ্ছে এত মিটার, আবার 1 পাউন্ড মানে হচ্ছে এত কেজি, 0.4536 কেজি, অর্থাৎ 453.6 গ্রাম, এরা মনে রাখতে পারো। তো যাই হোক, এই তিনটে জিনিস মুখস্থ থাকতে হবে, তবে এটাকে তুমি করতে পারবে। তাহলে এখানে দেখো 1 হর্স পাওয়ার মানে আমরা কি দেখলাম, 550 ফুট ইন্টু পাউন্ড পার সেকেন্ড, অর্থাৎ 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ড পার সেকেন্ড, বা ভাগ দিয়ে সেকেন্ড। তো এখানে এই জন্য 550-এর সঙ্গে 1 ফুট মানে কত, এত মিটার, এই জন্য এত গুণ করা হয়েছে। আবার 1 পাউন্ড মানে যেহেতু এত কেজি, এই জন্য এত গুণ করা হয়েছে। তাহলে এখানে এই তিনটে জিনিস গুণ করলে যেটা আসবে সেটা আসবে কেজি মিটার পার সেকেন্ড ইউনিটে আসবে। এই জন্য এটাকে জুল পার সেকেন্ডে করতে গেলে এটাকে আবার 9.8 গুণ করতে হবে। তাহলে মোট চারটে জিনিস এখানে আসছে, 1 2 3 4, এই চারটে জিনিস যদি গুণ করা হয় তাহলে আসবে 745.90 ওয়াট। ঠিক আছে, তাহলে এটাকে নেয়ার ইকুয়াল বলা হচ্ছে কত, 746 ওয়াট। এই জন্য এখানে থেকেই প্রমাণ হয়ে গেল যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। তো এই প্রমাণটা তোমাদের 1 মার্ক বা 2 মার্কে আসতে পারে। এরপর 21 নম্বরে যে প্রশ্নটা আছে এটাও প্রথম পার্টে আলোচনা করা হয়েছে, এটা এই জন্য আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে স্টেট ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল এর স্টেটমেন্টটা দিতে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল অর ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, এই দুটো নামেই আসতে পারে। তো এখানে কি বলা হচ্ছে, ওয়ার্ক ডান বাই এ ফোর্স ইজ displacing a body is measure of change in kinetic energy of the body. So according to work energy principle, work and kinetic energy are equivalent. তো এই যে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল এর যে স্টেটমেন্ট, এর একদম সারমর্মটা হচ্ছে এটা, যে ওয়ার্ক অ্যান্ড কাইনেটিক এনার্জি আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা যেন অবশ্যই মনে থাকে। অর্থাৎ ওয়ার্ক এবং এনার্জি বা কাইনেটিক এনার্জি এরা সমতুল্য। বা তোমরা এনার্জির যে ডেফিনেশন সেটা যদি দেখো তবু বুঝতে পারবে কি বলা হয়, যে কার্য করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে এটা মনে রাখতে পারবে। তো এর যে প্রুফ সেটা দেখো, তাহলে আরও ভালো মনে থাকবে বিষয়টা এবং আরও ভালো বুঝতে পারবে। তো এখানে কিছু প্রাথমিক জিনিস এখানে ধরে নেওয়া হয়েছে। লেট আস সাপোজ এম মাস অফ এ বডি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ এ বডি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি অফ এ বডি, এফ হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, আর ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা বিষয় তোমাদের ক্লিয়ার হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এই যে ইকুয়েশানটা অ্যাকচুয়ালি এফ এস কস থিটা। তো কস থিটাটা এখানে লেখা হয়নি, তার কারণ হচ্ছে যে এফ এবং এস আর ইন সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন মানে কি, এফটাও যে ডাইরেকশনে আছে এসটাও সেই ডাইরেকশনে আছে, অর্থাৎ এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হবে 0, আর কস 0 হলে তার মান হয় 1। ঠিক আছে, এই জন্য সেই কস 0টা এখানে লেখা হয়নি। তার পরবর্তী স্টেপে কি করা হয়েছে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু এই যে এফ এর পরিবর্তে এম এ দেওয়া হয়েছে, কেননা নিউটনের সূত্র থেকে তোমরা এটা পড়েছো যে এফ ইকুয়াল টু এম এ একটা ইকুয়েশন তোমরা জানো, অর্থাৎ ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সেই অনুযায়ী এই এফের পরিবর্তে এম এ করা হয়েছে, এসটা যেমন ছিল তেমন আছে। তার পরবর্তী স্টেপে এমটা এখানে আছে, আর এই যে এর পরিবর্তে এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s দেওয়া হয়েছে, সেটা নিয়ে আসা হচ্ছে কি এই সমীকরণ থেকে। এই যে সমীকরণটা আছে এখান থেকে যদি ভি স্কোয়ারকে এদিকে রেখে ইউ স্কোয়ারটা এদিক থেকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as থাকবে। তারপরে এই যে 2 এবং s এটা যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে কি হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s ইকুয়াল টু a। ঠিক আছে, এই জন্য এই যে a এর পরিবর্তে এই যে এটা আছে, এই a এর পরিবর্তে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে s এবং s যদি ক্যান্সেল হয়ে যায়
তাহলে কি থাকছে, আবার এদিকে যদি এম এবং ভি স্কোয়ার গুণ করা হয় তাহলে এম ভি স্কোয়ার, এম এর সাথে ইউ স্কোয়ার গুণ হলে এম ইউ স্কোয়ার। তারপরে এখানে এটাকে জাস্ট সেপারেট করে দেওয়া হয়েছে, এই যে নিচে টুটা ছিল এটা হচ্ছে এটা, তাহলে এটাকে যদি সেপারেট করে দেওয়া হয় তাহলে এম ভি স্কোয়ার বাই টু বা হাফ এম ভি স্কোয়ার, আবার এম ইউ স্কোয়ার বাই টু বা হাফ এম ইউ স্কোয়ার। তো এইটা হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, আর এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এইটাকেই তো বলা হচ্ছে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই না, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো এই জন্যই বলা হচ্ছে সো ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো এই ইকুয়েশনটা তোমরা যদি মনে রাখো যে ডাব্লু ইকুয়াল টু এই যে এটা, হ্যাঁ, হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা হচ্ছে এটা, বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালের ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এটা। তো এটা যদি মনে থাকে তাহলে আশা করি এর যে সম্পূর্ণ স্টেটমেন্ট বা এর মধ্যে যা কিছু বলা হলো সবই মনে থাকবে, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর 23 নম্বরের যে প্রশ্নটা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং কমন একটা প্রশ্ন, তোমাদের জানা প্রশ্ন, যে স্টেট ল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্রটা জিজ্ঞাসা করছে। তো এখানে কীভাবে করা হয়েছে দেখো, ল অফ কনজারভেশন অফ এনার্জি হেডিং করা হয়েছে। তারপর বলা হচ্ছে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড, এনার্জিকে বা শক্তিকে সৃষ্টি করা যায় না, নর বি ডেস্ট্রয়েড, একে ধ্বংসও করা যায় না, ইট ক্যান বি কনভার্টেড, এটাকে পরিবর্তিত করা যেতে পারে, ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, একটা রূপ থেকে অন্য রূপে এটাকে পরিবর্তন করা যেতে পারে, দ্য সাম অফ টোটাল এনার্জি ইন দিস ইউনিভার্স রিমেইন কনস্ট্যান্ট, এই যে সম্পূর্ণ ইউনিভার্সে যা টোটাল এনার্জি আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা কখনো বাড়বে না বা কমবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপর 24 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা বলা হচ্ছে স্টেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আগের প্রশ্নটা ছিল কনজারভেশন অফ এনার্জি, শুধুমাত্র এনার্জি, আর এখানে বলা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি যে কনভার্সন থিওরি সেটাকে আলোচনা করতে বলা হয়েছে। তো কি করা হয়েছে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, in absence of any dissipating force such as friction, sum total of potential energy and kinetic energy, that is total mechanical energy, is constant. যে কোনো মেকানিক্যাল কোনো একটা সংস্থাতে, মেকানিক্যাল কোনো একটা সিস্টেমে যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, ডিসিপেটিং কোনো ফোর্স যদি না থাকে বা ফ্রিকশন জাতীয় কোনো ফোর্স যদি না থাকে, তাহলে সেই টোটাল সংস্থার যে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে বা কনজার্ভ থাকবে। এখন মেকানিক্যাল এনার্জি বলতে এর মধ্যে দুটো পার্ট থাকতে পারে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটা দেখো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। কি বলা হচ্ছে, হোয়েন এ বডি ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, যখন কোনো একটা বস্তু গ্র্যাভিটির আন্ডারে ফ্রিলি ফল করছে, নিচে পড়ছে, হ্যাঁ, তখন কি হচ্ছে, সেক্ষেত্রে দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অলওয়েজ কনজার্ভ। তো তখন টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় কনজার্ভ থাকবে, অর্থাৎ যখন এখানে থাকবে বস্তুটা তখন যার মেকানিক্যাল এনার্জি যা হবে, মিডিলে থাকলেও তাই হবে, একবারে নিচে আসলেও তাই হবে। তো এই বিষয়টা এর পরবর্তী প্রশ্নে আরও পরিষ্কার করে ক্লিয়ার করে প্রমাণ করা আছে, সেটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো এই যে 25 নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, যে প্রুভ দ্যাট টোটাল মেকানিক্যাল এনার্জি অফ ফ্রিলি ফলিং বডি আন্ডার গ্র্যাভিটি ইজ কনজার্ভ, ঠিক আছে, এটাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা কিভাবে করা হয়েছে সেটা একটু দেখো। এখানে প্রথমত কি বলা হচ্ছে, যে সাপোজ এ বডি অফ মাস এম ফলিং ফ্রিলি হাইট এইচ ইন স্টেট ওয়ে এবিসি, অর্থাৎ এখানে একটা বস্তু আছে যার মাস, যার ভর হচ্ছে এম, সেটা এ বি সি এই রাস্তাতে সোজা ফ্রিলি ফল করছে, হ্যাঁ, একবারে সোজাসুজি ফল করছে, নিচে পড়ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যে অ্যাট পয়েন্ট এ পয়েন্টে কি ঘটনা ঘটছে সেটা দেখো। এখানে যে পিই মানে হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, এখানকার পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে এমজিএইচ, তার কারণ হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ যে ত্বরণ ইন্টু তার হাইট, এই যে টোটাল হাইট সেটা কত এইচ, এই জন্য এম ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে।
আর কাইনেটিক এনার্জি হবে এখানে কত, 0। এখানে যেহেতু বস্তুটা স্থির আছে, ধরো যখনও বস্তুটা ছাড়া হয়নি নিচের দিকে তখন বস্তুটা স্থির আছে, তখন বস্তুটা স্থির আছে মানে কি, তার ভেলোসিটি 0, তাহলে তার যে কাইনেটিক এনার্জি সেটা কি, হাফ mv স্কোয়ার। তাহলে এখানে ভি যদি 0 হয় তাহলে এটাও 0 হবে, এই জন্য এখানে কেই বা কাইনেটিক এনার্জিটা 0 হচ্ছে। তাহলে অ্যাট পয়েন্ট এ পয়েন্টে টোটাল এনার্জিটা কত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh আর কাইনেটিক এনার্জি হচ্ছে 0, এই দুটোকে যোগ করলে হচ্ছে কি mgh প্লাস 0 মানে হচ্ছে mgh। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যখন একবারে টপ পয়েন্টে বস্তুটা থাকছে তখন তার মধ্যে টোটাল যে মেকানিক্যাল এনার্জি সেটা হচ্ছে কি mgh, ঠিক আছে। এরপর বি পয়েন্টের ঘটনাটা ভালো করে বুঝতে হবে। বস্তুটা যখন এখান থেকে ছেড়ে দেওয়া হলো এবং বি পয়েন্টে চলে আসলো তখন সে টোটাল এক্স পরিমাণ রাস্তা অতিক্রম করলো, ঠিক আছে। তাহলে তার যে টোটাল হাইট ছিল এইচ, এক্স পরিমাণ রাস্তা নেমে আসলো, তার ফলে তার হাইটটা কি হয়ে গেল, এইচ মাইনাস এক্স, এইচ থেকে এক্সটা বিয়োগ হয়ে গেল। এই জন্য বি পয়েন্টে যে পোটেনশিয়াল এনার্জি সেটা কত হবে, সেটা হচ্ছে এর যে মাস এম জি এবং এইচ বলতে কিন্তু আর এইচ থাকছে না, এখানে এইচটা কিছুটা কম হয়ে যাচ্ছে, এক্স পরিমাণ কম হয়ে যাচ্ছে, এই জন্য এইচ মাইনাস এক্স হচ্ছে, ঠিক আছে। আগে যেখানে এইচ বলছিলাম সেটা এখানে এইচ মাইনাস এক্স হয়ে যাবে, যেহেতু কিছুটা ডিস্টেন্সে নেমে এসছে, ঠিক আছে। তাহলে এখানে এমজি এবং এইচ গুণ করলে mgh হচ্ছে এবং mg এক্সের সাথে গুণ হলে এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস mgx, ঠিক আছে। তারপর এই যে বি পয়েন্ট, এখানে যে কাইনেটিক এনার্জি সেটা কিভাবে বার করা হচ্ছে দেখো। এই যে বি পয়েন্টের যে ভেলোসিটি সেটাকে যদি ভি মনে করা হয় আর এ পয়েন্টের ভেলোসিটি যদি ভি এ মনে করা হয় তাহলে হাফ mv স্কোয়ার এটা হচ্ছে বি পয়েন্টে যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। কেননা কাইনেটিক এনার্জির যে থিওরি সেটা হচ্ছে হাফ mv স্কোয়ার, এখানে ভি পয়েন্টের ভেলোসিটিটা বি ধরে নেওয়া হয়েছে, এই জন্য ভি সাফিক্সে বি আছে, ঠিক আছে। তারপরে এখানে এই যে ভি স্কোয়ার এর পরিবর্তে 2gx এটা কিভাবে আসছে এটা বুঝতে হবে। তার জন্য এই সমীকরণটা তোমাদের বুঝতে হবে। এর যে মেন সমীকরণ সেটা হচ্ছে কি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণেই এ এর পরিবর্তে এটা এ মানে অ্যাক্সিলারেশন, তো এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটি কাজ করছে এই জন্য জি হবে, ঠিক আছে। এই জন্য এখানে দেখো জি আছে, তাহলে আর এখানে এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এখানকার থেকে এখানকার কথাটা যদি বিবেচনা করি তাহলে ভি বিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি আর ভি এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে। এই জন্য ইউ এর পরিবর্তে ভি এ স্কোয়ার আসছে। তাহলে এখান থেকে এবার যেহেতু বস্তুটা এখান থেকে ছাড়া হচ্ছে তাহলে এখানে বস্তুটা স্থির আছে আর এখানে এসে একটা গতি লাভ করছে, এই জন্য ভি এ এটা আসলে 0, এটাকে যদি 0 করে দেওয়া হয় তাহলে কি থাকছে দেখো, ভি বি স্কোয়ার ইকুয়াল টু 2gx, ঠিক আছে, যদি ভি এ ইকুয়াল টু 0 হয়। এই জন্য ভি বি স্কোয়ার ইকুয়াল টু 2gx করা হলো। তারপর এখানে এই 2 এবং এই 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকছে এম জি এবং এক্স, তো mgx। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হলো কি, এটা mgh মাইনাস mgx, আবার কাইনেটিক এনার্জি কত আসছে mgx। তাহলে টোটাল এনার্জিটা কত হচ্ছে এখানে দেখে বুঝতে পারছো। হ্যাঁ, এই যে পোটেনশিয়াল এনার্জি মানে এইটুকু mgx প্লাস এখানে আবার mgx, ঠিক আছে, mgh মাইনাস mgx প্লাস mgx। তাহলে এখান থেকে এটা মাইনাস এবং প্লাস যদি ক্যান্সেল করে দিই তাহলে শুধুমাত্র mgh থাকছে, এই জন্য এখানে দেখে mgh, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো পয়েন্টে বুঝলাম যেটা, যে এ পয়েন্টে যেটা দেখলাম, এ পয়েন্টে যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটাও mgh আসলো, আবার বি পয়েন্টে যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটাও কিন্তু mgh আসছে, ঠিক আছে। তো এই দুটো দেখেই আমরা মোটামুটি বুঝতে পারছি যে এর যে মেকানিক্যাল এনার্জি সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে বা একই থাকবে। এরপর সি পয়েন্টের ঘটনাটাও এখানে করা আছে, এটাও অবশ্যই দেখে নাও। তো এখানে দেখো আমি আরও রেখে নিচ্ছি যেহেতু উপরে চলে গেছে ছবিটা, এটা হচ্ছে এ পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে। তো সি পয়েন্টে যখন বস্তুটা আসছে তখন তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ সি পয়েন্ট মানে এটা গ্রাউন্ডে চলে আসছে, তখন তার হাইটটা 0, ঠিক আছে। যেহেতু পোটেনশিয়াল এনার্জির যে সূত্র পিই বা পোটেনশিয়াল এনার্জির যে সূত্র সেটা হচ্ছে mgh, তো এখানে এইচ যদি 0 হয়ে যায়, এইচ যদি 0 হয় তাহলে টোটালটাই 0 হবে, এই জন্য সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা 0 হবে। আর কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম ভি সি স্কোয়ার।
এখানকার যে ভেলোসিটি সেটা হবে কি ভিসি, এখানকার ভেলোসিটিটা, আর এ পয়েন্টের ভেলোসিটি আমরা আগেই দেখেছি কি ভিএ, ঠিক আছে। তো আবার ওই সূত্রটা যদি প্রয়োগ করা হয় তাহলে এখানে দেখো এখানেও সেই ভিএটা যদি 0 করে দেওয়া হয় তাহলে ভিসি স্কোয়ার ইকুয়াল টু 2GH থাকছে, ঠিক আছে। এইচ কেন হচ্ছে, যেহেতু এখানে টোটাল হাইটটা যেহেতু এইচ, টোটাল এইচ পরিমাণ ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ভি স্কোয়ারের পরিবর্তে 2GH বসে গেল, কারণ আমরা এখানে দেখিয়ে দিলাম যে ভিসি স্কোয়ার মানে হচ্ছে কি 2GH, ঠিক আছে। যেহেতু ভিএ এর স্কোয়ারটা হচ্ছে কি 0 বা ভিএ যেহেতু 0 এই জন্য ভিএ স্কোয়ার 0 হবে। তাহলে এখানে পরবর্তীতে কী হবে, এই 2 এবং এই 2 ক্যান্সেল হয়ে যাবে, যার ফলে mg এবং h থাকছে, তো mgh, ঠিক আছে। তাহলে সি পয়েন্টে যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা কি হচ্ছে, এর যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে 0, আবার কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে কি mgh, এই 0 এবং mgh যোগ করলে mgh। তাহলে তিনটে পয়েন্টেই আমরা দেখলাম যে এ পয়েন্টেও যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা mgh আসছে, বি পয়েন্টেও মেকানিক্যাল এনার্জি mgh আসছে, এমনকি সি পয়েন্টেও মেকানিক্যাল এনার্জি mgh আসছে, ঠিক আছে। এই জন্য এখানে বলা হচ্ছে যে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ, বি অ্যান্ড সি আর ইকুয়াল। তো এই জন্য তিনটে পয়েন্টের যে মেকানিক্যাল এনার্জি সেটা ইকুয়াল, সো দ্য মেকানিক্যাল এনার্জি অফ ফলিং বডি ইজ কনস্ট্যান্ট। এই জন্য যে কোনো ফলিং বডির ক্ষেত্রে, অর্থাৎ উপর থেকে কোনো একটা বস্তু ছেড়ে দিলে সেটা যদি নিচে পড়ে, তো তার ক্ষেত্রে তার যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা অবশ্যই অলওয়েজ কনজার্ভ থাকবে বা সংরক্ষিত থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তো আজকে 25 নম্বর পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা করা হলো। এরপরে আরও কিছু নিউমেরিক্যাল এবং আরও কিছু লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, যেগুলো পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।